গভীর রাত, চারিদিকে নীরব নিস্তব্ধতা ছেয়ে আছে। কোথাও কোনো জনমানবের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। শুধু রাত জাগা কিছু পাখি ও পোকামাকড়ের কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সাথে বহু দূর থেকে ভেসে আসছে কুকুরের সেই লোমহর্ষক কান্নার শব্দ, যা শুনে যে কারোই ভয় কলিজা কেঁপে ওঠার কথা। কিন্তু এর মাঝেও পুরো বিয়ের সাজে সজ্জিত হয়ে সারা শরীরে জড়ানো গয়নাগাটি এবং বেনারসি পরে সিলেটের পাহাড়ি এলাকার নীরব রাস্তা ধরে দৌড়ে চলেছে একটি মেয়ে। এই শীতের রাতেও সারা শরীর ঘেমে একাকার তার। সে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছে সামনের দিকে। তাকে দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে সামনে এগিয়ে চলেছে সে। এভাবে অনেকটা পথ দৌড়াতে দৌড়াতে সে একটি পাথরের সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার কারণে তার হাত অনেকটা কেটে গিয়ে ঝমঝমিয়ে রক্ত পড়তে লাগল সেখান থেকে। মেয়েটি সেদিকে তোয়াক্কা না করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু হঠাৎ করে এভাবে পড়ে যাওয়ায় পায়ে ও অনেক ব্যথা পেয়েছে সে। তাই উঠে দাঁড়াতে সক্ষম হল না। পায়ে হাত দিয়ে আবারও বসে পড়ল। হাতের কেটে যাওয়া জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে চমকে উঠল সে। তাড়াতাড়ি রক্ত বন্ধ করার জন্য অন্য হাত দিয়ে কেটে যাওয়া হাতটা চেপে ধরল। আর মনে মনে বলতে লাগল, ইয়া আল্লাহ, এখন আমার কি হবে? এই রক্তটাই তো আমার মৃত্যুর কারণ হতে পারে। কথাটা বলতেই দুচোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেয়েটির। সে বসে থেকে আশেপাশে তাকাতে লাগল আর জোরে জোরে শ্বাস ফেলতে লাগল। অনেকটাই হাঁপিয়ে গেছে সে এতটা পথ দৌড়ানোর কারণে। চারিদিকের পরিবেশটা হঠাৎ করে অনেক বেশি ভারী হয়ে এল। সেই সাথে একটি দমকা ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে গেল মেয়েটির শরীর। মেয়েটির আর বুঝতে বাকি রইল না যে এখন ওর সাথে কি হতে চলেছে। তখনই ওর সামনে এসে দাঁড়ালো দুজন মানুষ। তাদের আসলে মানুষ বললে ভুল হবে, কেননা তাদের দেখে মানুষ বলে মনেই হচ্ছে না। তাদের দুজনেই রয়েছে কালো লম্বা জ্যাকেট পরে। তাদের হাতের নখগুলো ভীষণ লম্বা ও ধারালো। সাথে মুখের মধ্যে রয়েছে লম্বা দুটি ভীষণ সরু ও ধারালো দাঁত। চোখগুলোর মণিগুলো যেন অন্ধকারেও আগুনের মতো জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছে যেন ওদের চোখের জায়গায় এক খণ্ড করে আগ্নেয়গিরির লাভা লাগিয়ে রাখা হয়েছে। লোকগুলোকে দেখে ভয় ছেচড়িয়ে ছেচড়িয়ে পিছন দিকে পিছাতে লাগল মেয়েটি। ওকে এভাবে ভয় পেতে দেখে সামনে থাকা লোক দুটো বিশ্রীভাবে অট্টস্বরে একটা হাসি দিল। তারপর এক পা করে এগিয়ে আসতে লাগল মেয়েটির দিকে। তাদের মুখ দিয়ে টপটপ করে লালা গড়িয়ে পড়ছে মেয়েটির গলার দিকে তাকিয়ে। এই মুহূর্তে যেন এসে মুখের সরু দাঁত দুটো বসিয়ে দিবে মেয়েটির গলায়। এক পা করে এগোতে এগোতে একসময় লোক দুটি ধরে ফেলল মেয়েটিকে। মেয়েটি প্রাণভয়ে শেষবারের মতো জোরে একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলল। তখনই ওই দুজনের মাঝের একজন তার গলায় নিজের সরু দাঁতগুলো বসিয়ে দিল। মেয়েটির গলার তীব্র ব্যথায় ধীরে ধীরে সেন্সলেস হয়ে যেতে লাগল। সেই মুহূর্তে কোথা থেকে যেন প্রবল বেগে বাতাসের মতো কিছু একটা এসে সেই দুজনকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে কোথায় যেন উড়ে চলে গেল। মেয়েটির চোখ খুলে দেখার মতো শক্তিও খুঁজে পাচ্ছে না। এই অল্প কিছুক্ষণ সময়ে যেন তার শরীরের অনেক রক্ত চুষে নিয়েছে সেই লোকটি। মেয়েটি নিজের সমস্ত শরীরের শক্তি দিয়ে অনেক কষ্টে কোনোমতে চোখটা খুলে তাকাল। তাকাতেই তার সামনে একটি চেহারা ভেসে উঠল। ঠিক চেহারা নয়, শুধু চোখ দুটোই দৃশ্যমান। চোখ দুটোর মাঝের মণি দুটো গাঢ় নীল রঙের এবং জ্বলজ্বল করছে। মাথার চুলগুলো গোল্ডেন রঙের এবং অনেক সিল্কি, যা বাতাসের সাথে উড়ে চলেছে আপনমনে। আর গায়ের রং অসম্ভব ফর্সা। এতটুকু দেখেই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলল। আর তাকিয়ে থাকতে পারল না কোনোভাবেই। সেই শক্তিটা ও যেন মেয়েটির মধ্যে আর অবশিষ্ট নেই। মেয়েটিকে নিয়ে একটি বড় হসপিটালের সামনে গিয়ে থামল ছেলেটি। তারপর হসপিটালের সামনের ফ্লোরে মেয়েটিকে শুইয়ে দিয়ে তার গলায় নিজের ডান হাত রেখে চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা বলল।
সাথে সাথে মেয়েটির গলায় ক্ষতস্থানে একদম আগের মতো সেরে উঠল। অতঃপর হাতে থাকা কাটা জায়গায় একইভাবে সারিয়ে দিল ছেলেটি। তারপর মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েটির গলায় থাকা একটি চমৎকার লকেটের দিকে হাত বাড়াল। লকেট স্পর্শ করার সাথে সাথে আচমকাই ওই লকেট থেকে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল নীল এক আলোকরশ্মি, যা সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এত রাতে হসপিটালে থাকা গার্ড ওই আলোকরশ্মি দেখে ফেলে ওদিকে এগিয়ে আসতে লাগল আর চিৎকার করে বলতে লাগল, কে ওখানে? ওখানে কি হচ্ছে? কে ওখানে? দাঁড়াও বলছি। গার্ডকে এগিয়ে আসতে দেখে সেই ছেলেটি মেয়েটির গলায় থাকা লকেটটা ছেড়ে দিয়ে হঠাৎ হাওয়ার বেগে কোথাও একটা চলে গেল। তাকে আর খুঁজে পাওয়া গেল না সেখানে। গার্ড দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের সবাইকে ডাকাডাকি করতে লাগল। সকালবেলা জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল মেয়েটি। টিপটিপ চোখে আশেপাশে তাকিয়ে ওর আর বুঝতে বাকি রইল না যে ও এখন হসপিটালে আছে। কিন্তু কিছুতেই বুঝতে পারছে না ও জঙ্গল থেকে এখানে এলো কিভাবে। তখনই গোত্রাতের সমস্ত কথা একে একে মনে পড়ে গেল ওর। মনে পড়তেই যেন শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল তার। সারা শরীর কুঁকড়ে উঠল ভয়ে। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে ভয়ে ভয়ে উঠে বসে ভাবতে লাগল গত রাতের কথা। গত রাতটা ছিল ওর জীবনের সবচাইতে কালো রাত, যে রাতে ও ওর নিজের পরিবার সহ সমস্ত আপনজনকে হারিয়ে ফেলেছে। একদম নিঃস্ব হয়ে গেছে ও। নিজেকে জীবিত অবস্থায় দেখে যেন রাগ হচ্ছে ওর। কালকে সত্যি সত্যি ওই ভয়ানক লোকদের হাতে মরে গেলেই হয়তো ভালো হতো। এভাবে একা বেঁচে থেকে কি লাভ? কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে লাগল মেয়েটি। দুচোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে লাগল তার। তখনই সেই কেবিনে প্রবেশ করল একজন 25 থেকে 30 বছর বয়সী নার্স। ওকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে নার্সটি পাশে এগিয়ে এসে বলল, এখন কেমন আছেন আপনি? আপনার জ্ঞান ফিরল কখন? তার উত্তরে নিজের চোখের পানি মুছে ওনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটি বলল, আমি এখানে এলাম কিভাবে? কে এনেছে আমায় এখানে? সেটা তো আপনার কাছ থেকেই আমি জানতে চাই। আপনাকে কে এনেছে বা আপনি কিভাবে এখানে এসেছেন? আপনি জ্ঞান হারিয়েছিলেনই বা কেন? কালকে মাঝরাতের সময় আপনাকে এই হসপিটালের সামনে পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাও আমার সম্পূর্ণ বিয়ের সাজের সাথে অনেকগুলো টাকা ও একটি চিঠি সহ। অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো ওনার দিকে মেয়েটি। তারপর বলে উঠল, হ্যাঁ আমি বিয়ের সাজে ছিলাম, এটা আমার মনে আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, আর কোনো চিঠিও না। তাহলে আপনি টাকা পয়সা আর চিঠি কোথায় পেলেন? নার্স ওর পাশে বসে ওর হাত ধরে বলল, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। তুমি বয়সে আমার অনেক ছোট হবে তাই তুমি করে বললাম, কিছু মনে করো না, একটু ওয়েট করো। কথাটা বলে নার্সটি উঠে কোথায় যেন চলে গেল। তারপর কিছুক্ষণ পরে একটি ব্যাগ আর একটি চিঠি নিয়ে এসে সামনে দাঁড়ালো মেয়েটির। তারপর সেটা ওর কাছে এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। আর এই ব্যাগটার মধ্যে তোমার অনেকগুলো টাকা ও গায়ের গহনাগুলো রয়েছে, যেগুলো তোমার সাথেই পাওয়া গিয়েছিল। ওনার হাত থেকে চিঠি ও ব্যাগটা নিয়ে ব্যাগটা পাশে রেখে চিঠি পড়তে শুরু করল মেয়েটি। তাতে লেখা, আমি এই মেয়েটির একজন শুভাকাঙ্ক্ষী। মেয়েটি ভীষণ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েছে। ওর কাছে যথেষ্ট পরিমাণ টাকা রেখে গেলাম। আমি কোনো একটি কারণে এই মুহূর্তে কারো সামনে আসতে পারলাম না, তবে আশা করি এই হসপিটালে ওকে ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে, আর ওর যাবতীয় টাকাও ও সুস্থ হলে ওর কাছে হস্তান্তর করা হবে। আর একটা কথা, কেউ ভুলেও এই টাকা পয়সার লোভে পড়ে ওর সাথে এমন কিছু করো না যার জন্য আমাকে সবার সামনে আসতে হয়, কারণ আমি যদি সবার সামনে আসি তাহলে এই হসপিটাল তো বন্ধ হবেই, সেই সাথে সবাই সবকিছু হারিয়ে ফেলবে। সো মাইন্ড ইট অল।
চিঠিটা পড়ে বেশ অবাক হল মেয়েটি। কারণ সামান্য এই চিঠির ভরসায় হাসপাতালে কেউ সত্যি করে টাকার লোভে পড়ে ওর কিছু করল না। এটা যেন কিছুতেই মানতে পারছে না সে। তাই ভ্রু কুঁচকে সামনে থাকা নার্সের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি যে এখানে মাঝরাতে পড়েছিলাম তখন আমার আশেপাশে কি কেউ ছিল না? আপনারা কাউকে দেখেননি আমার সাথে? আর আপনারা জাস্ট এই চিঠির উপর ভরসা করে এতগুলো টাকা সহ আমাকে এভাবে চিকিৎসায় দিলেন কেন? আপনারা চাইলে তো টাকাগুলো নিয়ে আমাকে সেখানেই ফেলে রাখতে পারতেন। মেয়েটির কথার কোনো উত্তর না দিয়ে নার্স উল্টা প্রশ্ন করে বলে উঠল, আচ্ছা বাদ দাও ওসব, এখন বলো তোমার নাম কি? আর তুমি কোথা থেকে এসেছ? মেয়েটিও আর দ্বিতীয়বার একই প্রশ্ন করল না নার্সকে, বরং ওনার কথার উত্তর দিয়ে বলল, আমার নাম চাঁদনী। আমি সিলেটে থাকতাম নিজের বাবার সাথে, আমার মা নেই, আমি ছোট থাকতে মারা গেছেন। এতটুকু বলতেই ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে নার্সটি বলে উঠল, কি বলছো তুমি? তুমি যদি সিলেটের হয়ে থাকো তাহলে এতদূর ঢাকা হসপিটালে তুমি এলে কিভাবে? এই হসপিটালটা তো ঢাকায় অবস্থিত। তাহলে তুমি সিলেট থেকে এত দূরে কিভাবে পৌঁছালে? তুমি তো একটু আগেই বলছিলে যে সিলেটের জঙ্গলে পড়েছিলে তুমি। তাহলে এখানে কিভাবে পৌঁছালে? ছাদের রেলিং ধরে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে চাঁদনী। দু চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে তার। মনটা যেন আজ অসম্ভব খারাপ। কোনোভাবেই মনকে শান্ত করতে পারছে না সে। ঘুরে ফিরে শুধু বারবার মনে পড়ছে নৃশংসভাবে নিজের পরিবারকে হারানোর ঘটনাগুলো। কি থেকে কি হয়ে গেল? সেদিন তো ও সহ ওর পরিবারের সবাই অসম্ভব খুশি ছিল ওর বিয়ে নিয়ে। তাহলে কেন হঠাৎ করে এভাবে সবকিছু বদলে গেল? সব আপন মানুষকে কেন হারিয়ে ফেলল সে এভাবে? যে চাঁদনী সব সময় হাসি খুশি এবং আনন্দে উল্লাসে থাকতে ভালোবাসত, আজ সে হয়ে গেছে একদম নীরব নিস্তব্ধ। কথা বলতেও যেন অনেক বেশি কষ্ট হয় এখন তার। হাসিটা না হয় বাদই দিলাম, সব সময় মাথার মধ্যে ঘুরে বেড়ায় তারা কারা ছিল? কেনই বা এভাবে সবাইকে মেরে ফেলল তারা? তবে তারা যে মানুষ কখনোই নয় এটা চাঁদনী ভালো করেই বুঝে গেছে। তারা মানুষ রূপে অন্য কিছু ছিল, যারা এভাবে ওদের সুখের সংসারটা ধ্বংসস্তূপে পরিণত করল। গত 3 দিন হল হাসপাতাল থেকে ওই নার্স মেয়েটির সাথে ওনার বাসায় এসে থাকছে চাঁদনী। এই 3 দিনের মাঝে মেয়েটির সাথে তেমন কোনো কথাই বলেনি সে। সব সময় গোমরা মুখ করে কান্না করেছে। ওকে দেখে ভীষণ মায়া হয়েছে ওই নার্স মেয়েটির। সেও একদম একা, তার আপন বলতে কেউ নেই। বাসায় সারাদিন একাই এতদিন থাকত সে। তাই চাঁদনীকে নিজের ছোট বোন ভেবে নিয়ে এসে নিজের কাছেই রেখে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে আনমনে বসে এসবই ভাবছিল চাঁদনী। তখন পিছন থেকে ওই মেয়েটি এসে ওর মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, কি ভাবছ এত মনোযোগ দিয়ে? এ কি কাঁদছ কেন তুমি? তোমাকে আমি বলেছি না একদম কাঁদবে না। শুধু শুধু কান্না করে কি লাভ বল? যেটা জীবনে ঘটেছে সেটা তো আর ফিরবে না। আর তাছাড়া তুমি কিন্তু এখনো আমাকে কোনো কিছু বলনি তোমার সাথে ঠিক কি হয়েছে। আমি জানতে চাই তোমার জীবনের ঘটনাগুলো। মেয়েটির কথায় নিজের চোখ দুটি মুছে নিয়ে উদাস ভঙ্গিতে মেয়েটির দিকে ফিরে তাকালো চাঁদনী। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল, আপু, আপনি সত্যি জানতে চান আমার জীবনের ঘটনা? তাহলে শুনুন, আমি সিলেটের একজন সিক্রেট সায়েন্টিস্ট আহসান শিকদারের একমাত্র মেয়ে। আমার মা নেই, শুনেছি আমার যখন 3 বছর বয়স তখন তিনি মারা গেছেন কোনো এক অজানা কারণে। তারপর থেকে বাবাই আমায় বড় করেছেন। বাবা আমার কখনো মায়ের অভাব বুঝতে দেননি। আমি ছিলাম বাবা কলিজার টুকরা। তবে কোনো এক অজানা কারণে বাবা আমায় নিয়ে সিলেটের একটি দুর্গম এলাকায় একদম একা থাকতেন। আর আমাকে সব সময় অনেক বেশি সিকিউরিটি দিয়ে রাখতেন। সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত কোনোভাবেই আমায় জানালার ধারে বা ছাদে যেতে দিতেন না।
নিজের রুমের মাঝে একদম বন্দি করে রাখতেন বললেই চলে। আমি বাবার এমন আচরণের কারণ কোনো কিছুই বুঝতে পারতাম না, তবুও হাসি মুখে সবকিছু মেনে নিতাম। কেননা বাবা আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন এমন ভালোবাসা হয়তো পৃথিবীর কোনো বাবাই তার মেয়েকে দেয় না। বাবা আমাকে পড়াশোনা করিয়েছেন অনেক, কিন্তু তারপরেও আমি বাসা থেকে বাইরে বের হতাম না, বরং কলেজের স্যার ম্যাডামদের নিয়ে এসে আমাকে বাসায় পড়ানো হতো। এমনকি আমার পরীক্ষাগুলোও আমি বাসা থেকেই দিয়েছি। সবকিছুই বাসাতেই করতাম। আমি বুঝতে পারতাম না কেন আমার সাথে এত সিকিউরিটি থাকে। যদিও আমি বাবাকে অনেক বেশি ভরসা করতাম, তাই ওনার কথা মেনে নিয়ে কখনো তাকে প্রশ্ন করিনি কেন এমন করেন আমার সাথে। আর বাবা আমার গলায় এই বিশেষ লকেটটা অনেক ভালোবেসে আমার 10 বছর বয়সের সময় গলায় পরিয়ে দিয়েছিলেন। আর সেই সাথে বলেছিলেন এই লকেটটা জীবনে কখনো গলা থেকে না খুলতে। যে কোনো বিপদের সময় এই লকেটটা নাকি আমায় রক্ষা করবে। যদিও জানি না এই লকেটটা আসলে কিসের, তবে বাবার এই উপহারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আমি এটা ভালোবেসে নিজের গলায় পরে নিয়েছিলাম। আজ অবধি কখনো এটা আমি নিজের গলা থেকে এক মুহূর্তের জন্যও সরাইনি। তবে প্রতি পূর্ণিমা রাতে জানি না বাবার কি হতো। বাবা ভীষণ ছটফট করতেন আর আমাকে সারাদিন সারারাত ঘরের মধ্যে বন্দি করে রাখতেন, সাথে নিজেও এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হতেন না। আমাদের বাসাটা এমনভাবে বানিয়েছিলেন বাবা, যে কোনো দিক দিয়ে কোনো আলো বাতাস ঢোকার মতো জায়গা ছিল না, দরজা জানালা না খুললে, শুধুমাত্র অক্সিজেন ছাড়া। আমরা সেখানেই থাকতাম, আর যেদিন যেদিন পূর্ণিমা হতো সেদিন সেদিন বাবা আমাকে এক প্রকার বন্দি করে রাখতেন সেখানে। এর বিষয়ে বাবাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা আমাকে একটা উত্তরই দিয়েছেন যে যখন সময় আসবে তখন সব জানতে পারবে। আমি উনার এ কথার উপরে আর কোনো কথা বলিনি কখনো, কারণ বাবাকে আমি ভীষণ বিশ্বাস করি। উনি হয়তো আমার ভালোর জন্যেই এমনটা করেছেন। কিন্তু জানি না সেদিন বাবার কি হলো। হঠাৎ করে কোথা থেকে যেন এসে আমাকে বললেন, কালকে তোমার 22তম জন্মদিন ও পূর্ণিমা রাত, আর কালকেই তোমার বিয়ে। কাল তোমাকে রুমের মাঝে বন্দি থাকতে হবে না চাঁদনি। কাল তোমার বিয়ে, তুমি বিয়ের জন্য রেডি হয়ে নাও। বাবার হঠাৎ করে এসে এমন কথায় বেশ অবাক হয়েছিলাম আমি, কেননা ওই পূর্ণিমা রাতে ছিল আমার জন্মদিন, আর সেই রাতে বাবা আমার বিয়ে ঠিক করেছে। আর আমি যেটা জানি, বাবা কখনোই আমাকে ওই রাতে বাসা থেকে বের হতে দেয় না। তাহলে সেই রাতেই আমাকে বিয়ে দেবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তবুও বাবার মুখের দিকে তাকিয়ে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, একটুও অমত করিনি। যদিও আমি জানতাম না আমার কার সাথে বিয়ে হবে, এমনকি যার সাথে বিয়ে হবে তার নামটাও। পরের দিন বিয়ের জন্য রেডি হয়ে যাই আমি। বাবা পার্লার থেকে কোনো মানুষকে নিয়ে আসেনি আমাকে সাজাতে, বরং আমার সামনে টিভিতে একটি বিয়ের সাজের ভিডিও ছেড়ে দিয়ে বলেছিল, এই ভিডিও দেখে নিজে নিজে সেজে নাও মা, তোমাকে সাজানোর জন্য আমি পার্লার থেকে কাউকে আনব না। বাবার কথা শুনে বেশ অবাক হলেও আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। তারপর টিভিতে দেখে দেখে যেমন পেরেছি তেমন করে বিয়ের জন্য সেজে নিয়েছিলাম। আমার বিয়েতে গয়নাগাটি এবং বেনারসি কোনো কিছুর অভাব ছিল না, বরং সবকিছুই অনেক আভিজাত্যপূর্ণ ছিল। আমি যখন বিয়ের সাজ কমপ্লিট করে আয়নার সামনে বসে বসে নিজেকে দেখছিলাম আর মনে মনে বিয়ের পরের জীবন নিয়ে কল্পনা করেছিলাম, তখনই বাবা কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে আমার কাছে আসেন, হাতে একটা কাগজ নিয়ে। তারপর কাগজটা আমার সামনে দিয়ে সাথে হাতে একটি কলম ধরিয়ে দিয়ে বলেন, চাঁদনি, কোনো প্রশ্ন করবি না, যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি সই করে দে মা। বাবার কথায় আমি বেশ অবাক হয়ে উনাকে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে বাবা, তুমি কেন এমন করছো? তোমার কি শরীর খারাপ লাগছে? আর কোথা থেকে আসলে তুমি এভাবে? বাবা তখন বেশ রাগান্বিত হয়ে ধমকের সুরে আমায় বলেছিলেন, আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি এখানে একটা সই করে দে, তোর সাথে কথা বলার সময় নেই আমার।
বাবার কথা শুনে ভীষণ ঘাবড়ে যাই আমি। কেননা আমার জীবনে কখনো আমাকে ধমক দিয়ে তুইতকারি করে কোনো কথা বলেননি বাবা। সেদিনই প্রথম ছিল যেদিন বাবা আমার সাথে তুইতকারি করে ধমকের সুরে কথা বলেছিলেন। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ওই কাগজে সই করে দেই। যদিও জানি না কাগজটা আসলে কিসের ছিল। কাগজে সই করতেই বাবা তাড়াতাড়ি কাগজটা নিয়ে রুম থেকে বের হয়ে যান। আমার সাথে কোনো প্রকার কথা বলেন না তিনি। বের হয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন দরজার। আমি তখন অবাক হয়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার অনেক ট্রাই করি, কিন্তু খুলতে পারি না। কিছুক্ষণ পরে বাইরে অসম্ভব শব্দ এবং ঝড়ের মতো শুরু হয়। আমার এমন মনে হচ্ছিল যেন অনেক ঝড় তুফান চলছে রুমের মাঝে। হিংস্র অনেক প্রাণী হয়তো গর্জন করছে। আমি ভীষণ ঘাবড়ে যাই। চিৎকার করে বাবার নাম ধরে কান্না করতে শুরু করি, কিন্তু না, তবুও কেউ দরজা খোলে না। এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর দরজাটা খুলে যায় আর রুমের মাঝে বাবা প্রবেশ করে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দেয়। বাবার পরনের শার্ট তখন পুরো রক্তে ভেজা ছিল। গলার কাছে 4-4টে দাঁত বসানোর চিহ্ন ছিল। সেখান থেকে গলগল করে রক্ত পড়ছিল। আমি ভীষণ ঘাবড়ে যাই বাবার এমন অবস্থা দেখে। আমি চিৎকার করে বাবার গলায় হাত দিয়ে ধরে কান্না করতে থাকি আর জিজ্ঞেস করতে থাকি বাবার কি হয়েছে। বাবা তখন আমার সামনে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে আমার হাত ধরে সে অনেক কষ্টে বলে, আমাকে নিয়ে চিন্তা করো না মা, তুমি দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। এক মুহূর্তের জন্যও দাঁড়াবে না কোথাও। আমাকে নিয়ে ভেবো না, তাড়াতাড়ি পালিয়ে যাও এখান থেকে, নইলে আমার মতো তুমিও মরবে। তোমার সাথে জড়িয়ে আছে অনেক গোপন কিছু। প্লিজ চলে যাও এখান থেকে চাঁদনি, তোমাকে আমার কসম লাগে। বাবা কেন এমন বলছে আর আসলে কি হয়েছে কোনো কিছুই বুঝতে পারছিলাম না আমি। আমার তখন কি করা উচিত কিছুতেই যেন আমার মাথা কাজ করছিল না। সেই মুহূর্তে দরজার ওপর অনেক জোরে জোরে ধাক্কা লাগতে থাকে, যেন এখনই দরজাটা ভেঙে যাবে। আমি তখনই বাবার দিকে তাকিয়ে দেখি বাবা আর দুনিয়ায় নেই, সে মারা গিয়েছেন। আমি কি করব ভেবে না পেয়ে বাবার কসম রাখতে গিয়ে দ্রুত পিছনের দরজা খুলে দৌড়াতে থাকি সামনের দিকে। আমার কলিজা শুকিয়ে গিয়েছিল তখন। সেই সাথে বাবার মৃত্যুর যন্ত্রণাও সহ্য করতে পারছিলাম না। পিছনের দরজা খুলে বাইরে বের হতেই দেখি গভীর রাত হয়ে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। শুধু পূর্ণিমার রাত ছিল বলে আকাশের চাঁদটা স্পষ্ট ছিল, কিন্তু সেটাও আর বেশিক্ষণ রইল না। হঠাৎ কোথা থেকে একঝাঁক নিকষ কালো মেঘ এসে ঢেকে দিল সুন্দর হালকা আলো ছড়ানো ওই চাঁদটাকে। আর সেই সাথে চারিদিকে ছড়িয়ে পড়ল ঘুটঘুটে অন্ধকার। আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোনো কিছুই মাথায় আসছিল না আমার। তবুও প্রাণপণে দৌড়ে চলেছি সামনের দিকে। মনের মাঝে বাবাকে হারানোর হাজারো যন্ত্রণা চেপে রেখে বউয়ের সাজে সেজে অন্ধকারের মাঝে এভাবে দৌড়ানোটা যে কতটা কষ্টকর ছিল সেটা শুধু আমি জানি। দৌড়াতে দৌড়াতে অনেক বেশি হাঁপিয়ে যাই আমি। আর হঠাৎ করে কিছু একটার সাথে উষ্টা খেয়ে ঠাস করে নিচে পড়ে যাই, যার কারণে আমার হাতে কিছু একটার সাথে লেগে হাত কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। রক্তটা দেখে অনেক বেশি ঘাবড়ে যাই, কারণ বাবার মৃত্যু দেখে যতটুকু বুঝেছিলাম ততটুকুতে মনে হয়েছিল রক্তের সাথে কোনো না কোনো কালেকশন আছে সেই খুনির। তাই হাতটা আমি খুব জোরে চেপে ধরি যাতে আর রক্ত না পড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না আমার। হাত কেটে রক্ত পড়তে থাকে আর সেই মুহূর্তে আমার সামনে কোথা থেকে যেন দুজন লোক এসে দাঁড়ায়, যাদের পেছনে হয়তো পাখির মতো পাখা ছিল, কিন্তু আমি সেটা দেখতে পাইনি। তবে তারা যখন এসেছিল তখন পুরো মনে হয়েছে আমার যে তারা হাওয়ায় ভেসে উড়ে এসেছে। তাদের চোখ দুটো ছিল গাঢ় লাল, হাতের নখগুলো ছিল অনেক বড় বড়, আর সেই সাথে মুখে অনেক বড় বড় সরু দুইটা ধারালো দাঁত ছিল। আমি এমন লোকের আগে কখনোই দেখিনি। অসম্ভব ভয় পেয়ে যাই তাদের দেখে।
তবে বিয়ের সাজে শাড়ি পরে থাকায় আর হাত পায়ে ব্যথা পাওয়ায় উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমার। তাই ভয়ে ভয়ে পিছন দিকে পিছাতে থাকি। কিন্তু সেই মুহূর্তেই ওই লোক দুটি আমার উপর আক্রমণ করে। নিমেষের মধ্যে তাদের মাঝের একজনের ধারালো দাঁত দুটো আমার গলায় বসিয়ে দেয়। আমি তখন মৃত্যু ভয়ে একটি চিৎকার দিয়ে উঠি। আর কোনো কথা বলার শক্তি হারিয়ে ফেলি। বুঝতে পারি সেই লোকটি আমার গলা থেকে জোকের মতো রক্ত চুষে চুষে খাচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভেবেছিলাম এই বুঝি মরে গেলাম। চোখের কোণা দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল। কিন্তু সেই মুহূর্তে কোথা থেকে যেন হাওয়ার বেগে কিছু একটা আসে, আর ওই দুজনকে দূরে ছিটকে ফেলে দেয়। তারপর কোলে তুলে নেয় আমায়। আমাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে কোথাও একটা চলে যেতে থাকে। এক নিঃশ্বাসে এতটুকু বলে থামল চাঁদনি। ওকে থামতে দেখে আগ্রহী কণ্ঠে বলে উঠল ওই মেয়েটি। তারপর কি হয়েছিল বল চাঁদনি? তারপর আমার ঠিক মনে নেই। তবে শেষবার জ্ঞান হারানোর আগে আমি শুধু গাঢ় নীল রঙের দুটি চোখ দেখেছিলাম। তাছাড়া চেহারা দেখতে পাইনি তার। আর সেই সাথে দেখেছিলাম গোল্ডেন রঙের সিল্ক এলোমেলো চুল। আমার যতটুকু মনে হয় সেটা কোনো মানুষ ছিল। না, মানুষ বললে ভুল হবে, সে আমার জন্যে কোনো একটা ফেরেশতা ছিল, যে আমায় বাঁচিয়েছে। এতটুকু বলেই থেমে গেল চাঁদনি। ওর কথা শুনে চুপ করে কিছুক্ষণ বসে রইল মেয়েটি। তারপর ওর দিকে তাকিয়ে কিছুটা ভ্রু কুঁচকে বলে উঠল, আচ্ছা চাঁদনি, তুমি বলছো যে তুমি যখন জঙ্গলের মধ্যে পড়ে যাও তোমার হাতে আঘাত পেয়ে রক্ত বের হয়েছিল। সেই সাথে গলায় নাকি ওখানকার একটা লোক কামড় দিয়েছিল, যে কারণে সেখান দিয়ে রক্ত বের হয়েছিল। কিন্তু তোমাকে পাওয়ার পরে তো তোমার শরীরে কোনো রকম কাটা দাগ পাইনি আমরা। এখনো তো কোনো কাটা দাগ নেই। এটা কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে যে আমি ভাবিনি তা কিন্তু নয় আপু। আমিও জ্ঞান ফেরার পর যখন দেখেছি যে আমার শরীরে কোথাও কোনো কাটা দাগ নেই, এমনকি গলার কাছে কামড়ের জায়গায় রক্ত পড়ছিল সেখানেও কোনো চিহ্ন বা কাটা দাগ নেই, তখন আপনার মতো আমিও ভীষণ অবাক হয়েছিলাম। আমি সত্যিই জানি না এটা কিভাবে হলো। তবে আমার বিশ্বাস যে আমাকে বাঁচিয়েছে সেই হয়তো এটা কোনোভাবে করেছে। কিন্তু একটি মানুষের দ্বারা এটা কিভাবে সম্ভব, সেটা তো আমিও জানি না আপু। সে কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি অন্য কিছু? তবে সে যাই হয়ে থাকুক না কেন, সে আমায় বাঁচিয়েছে। আমার কাছে সে আল্লাহর পাঠিয়ে দেওয়া কোনো ফেরেশতা ছাড়া আর কিছুই নয়। হুমম, বুঝেছি। আচ্ছা, অনেক হয়েছে, এখন চলো আমরা নিচে যাই। সন্ধ্যা হয়ে এলো। এখন আর এখানে বসে থাকা ঠিক হবে না। রাত ৩:৪৫। গভীর ঘুমে ঘুমিয়ে আছে চাঁদনি। কিন্তু ঘুমের মাঝে এক অদ্ভুত স্বপ্ন দেখছে সে ভীষণ অন্ধকারের মাঝে একা একা দাঁড়িয়ে আছে। তবে তার গলায় থাকা লকেটটা চারিদিকে নীল আলো ছড়াচ্ছে, যে আলোতে আশেপাশে সব কিছুই দেখতে পাচ্ছে সে। চাঁদনি একা একা অন্ধকারে হেঁটে চলেছে সামনের দিকে। কোথায় আছে কোনো জায়গা, কোনো কিছুই যেন মাথায় খেলছে না তার। তবে আশেপাশে দেখে যেমনটা মনে হচ্ছে যেন এটা কোনো মৃত্যু পরিতে এসে গেছে সে। কেমন যেন কোনো দিকে কোনো গাছপালা নাই। যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে তার সবগুলোই একদম শুকনো কাঠ। মাটির দিকে তাকাতে আরো বেশি অবাক হয়ে যায় চাঁদনি, কেননা মাটিগুলো একদম খড়খড়ে শুকনো হয়ে আছে। আশেপাশে শুধু ধু ধু মরুভূমির মতো। কয়েকটা গাছ থাকলেও সবগুলোই মরা ও শুকনা। এমন পরিবেশ দেখে ভয় চাঁদনির শিরদাঁড়া বেয়ে বারবার শীতল স্রোত বয়ে যাচ্ছে। কিন্তু তবুও সে শুকনো ঢোক গিলতে গিলতে সামনে এগিয়ে যাচ্ছে। বুঝতে পারছে না কোথায় কেন এসেছে আর কোথায় বা যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর এই হঠাৎ করে কোথা থেকে যেন খুব ঠান্ডা একটা হাওয়া এসে স্পর্শ করে যায় চাঁদনির শরীর। এতে যেন আরো বেশি ভয় পেয়ে কেঁপে ওঠে সে। অসহায় দৃষ্টিতে চারিদিকে তাকায়, কিন্তু না আশেপাশে বা কোথাও কেউ নেই, শুধু ও ছাড়া।
কিন্তু তবুও কেন যেন চাঁদনির বারবার মনে হচ্ছে ওর আশেপাশে কেউ আছে, যে ওকে খুব কাছ থেকে দেখছে। চাঁদনি ভীষণ ভয় পেয়ে যায়। তাই সেখানে আর স্থির থাকতে না পেরে সামনের দিকে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেক দূর পৌঁছে যায় সে, কিন্তু তবুও কাউকে নজরে পড়ে না তার। সেই মুহূর্তে ওর মনে হয় যেন ওর বাবা ওকে ডাকছে পিছন থেকে। সাথে সাথে চাঁদনি খুশি হয়ে বাবা বলে ডেকে পিছন দিকে ঘুরে দাঁড়ায়। আর চমকে ওঠে, কেননা ওর বাবার জায়গায় সেই অচেনা লোক দুজন দাঁড়িয়ে আছে, যাদেরকে আরও বেশি হিংস্র লাগছে সেদিনের চাইতে। চোখ দুটি দিয়ে যেন আগুন বের হচ্ছে তাদের। তাদের দেখে চাঁদনি অসম্ভব ঘাবড়ে যায়। ভয় শুকনো ঢোক গেলে থরথর করে কাঁপতে থাকে সে। তার সারা শরীর ঘেমে একাকার অবস্থা। সে পিছন দিকে এক পা করে পেছাতে থাকে, যদিও সে জানে এইভাবে তাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওই লোক দুটি একটুও নড়াচড়া করছে না, মূর্তির মতো এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। চাঁদনি ভীষণ ঘাবড়ে গিয়ে পেছাতে পেছাতে হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খায়। কিন্তু ও পিছন দিকে ঘুরে দাঁড়ানোর আগেই কেউ ওর কানে ফিসফিস করে বলে ওঠে, ভয় পেও না চাঁদ পাখি, যতক্ষণ আমি তোমার সাথে আছি আর তোমার গলায় ওই লকেটটা আছে ততক্ষণ কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মনে সাহস রাখো আর এগিয়ে যাও নিজের আপন গতিতে। তুমি ঠিক তোমার সঠিক জায়গা খুঁজে পাবে। তবে মনে রেখো, ভয় পাবে তো সব শেষ হয়ে যাবে। ভয়কে জয় করতে শেখো। কথাগুলো শুনতাই দ্রুত পিছন দিকে ঘুরে দাঁড়ায় চাঁদনি। কিন্তু না, ওর পিছনে কেউ বা কিচ্ছু নেই। অবাক হয়ে যায় সে। আবার ঘুরে সামনের দিকে দাঁড়িয়ে ওই লোক দুজনকে দেখার চেষ্টা করে, কিন্তু না, সামনের লোক দুটোও নেই। হঠাৎ করে চারিদিকে একদম আলোকিত হয়ে যায়। চাঁদনি খেয়াল করে ও যেখানে আছে সেটা ওর নিজের রুমের মধ্যে দাঁড়িয়ে। এতটুকু দেখেই ঘুম ভেঙে যায় ওর। হাঁপাতে হাঁপাতে লাফিয়ে উঠে বসে চাঁদনি। দেখে নিজের বিছানায় ঘুমিয়ে আছে, সারা শরীর ঘেমে একাকার তার। আচ্ছা আপু, আমার ব্যাপারে তো আমি আপনাকে সবকিছুই খুলে বলেছি, কিন্তু আপনার ব্যাপারে তো আমার কিছুই জানা হলো না। এমনকি আমি আপনার নামটাও জানি না। সামনে থাকা কফির মগটাতে চুমুক দিয়ে ওই মেয়েটির দিকে তাকিয়ে ওপরের কথাগুলো বলে উঠল চাঁদনি। ওর কথায় মুচকি হাসল মেয়েটি। তারপর ছোট করে একটি নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, আমার নাম শ্রাবণী। আমার বাবা মা নেই, আমি অনাথ। আপাতত তোমার জন্য এতটুকুই জানা যথেষ্ট মনে করি। আর তুমি আমাকে তুমি করে বলতে পারো, আর শ্রাবণী আপু বলে ডাকতে পারো। তোমার মুখে এই আপনি আপনি ডাকটা একদমই ভালো ঠেকেছে না আমার কাছে। ভেবে নাও আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বড় আপু। শ্রাবণীর কোথায় মৃদু হাসল চাঁদনি। তারপর কফির মগে আরেকবার চুমুক দিয়ে বলে উঠল, তোমার কোনো ভাই বোন নেই আপু? তুমি কি একাই? আর তোমার বাবা মা কারা ছিলেন, তুমি কি তাদের দেখনি কখনো? তুমি বড়ই বা হয়েছ কোথায়? ওর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে চাঁদনির দিকে তাকিয়ে বলে উঠল শ্রাবণী, আচ্ছা চাঁদনি, তুমি আর কতদিন এভাবে চুপচাপ বসে থাকবে বলো তো? তোমার কি মনে হয় না তোমার এখন একটা চাকরি বাকরি করা দরকার? আমি তোমাকে সারা জীবন থাকতে দিতে ও খাওয়াতে পারি, কিন্তু আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা পরিচিতি তৈরি করো। যেহেতু আমিও তোমার মতো এতিম, তাই আমি চাই তুমিও আমার মতো চাকরি করে নিজের পরিচয় তৈরি করো। তুমি যদি চাকরি করতে চাও তাহলে আমি তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আশা করি তোমার পছন্দ হবে। শ্রাবণীর কথায় বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল চাঁদনি। তারপর মনে মনে ভাবতে লাগল, হয়তো শ্রাবণী ওকে নিজের বোঝা মনে করছে। আর করবে নাই বা কেন? আজকালের যুগে কেই বা আছে যে বিনা টাকা পয়সায় একজনকে নিজের ঘাড়ে বসিয়ে খাওয়াবে? তাই হয়তো শ্রাবণী ওকে চাকরি করার কথা বলছে।
আর তাছাড়া ওর কথাটা তো খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। যেহেতু চাঁদনি অনেক পড়াশোনা জানে তাহলে ও তো চাকরি করতেই পারে। ঠিক আছে আপু, আমিও চাকরি করতে চাই। আমিও চাই তোমার মতো আমার একটা নিজের পরিচিতি হোক। কিন্তু আমার কাছে তো কোনো সার্টিফিকেট বা কোনো দরকারি কাগজপত্র নেই। তাহলে আমি চাকরি করব কিভাবে? আমি যতদূর জানি চাকরি করতে হলে তো সবার আগে অনেক প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে। সেগুলো তো আমার কাছে কিছুই নেই। তাহলে আমার পক্ষে কি চাকরি পাওয়া সম্ভব হবে? ওর কথার উত্তরে শ্রাবণী ওর ডান হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে মুচকি হেসে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু বলো তুমি চাকরি করতে চাও কিনা। বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর আমি তোমাকে এমন চাকরি নিয়ে দেব যে তুমি অনেক খুশি হবে। আর তোমাকে বেশি কাজও করতে হবে না। আমার চেনা জানা ভালো লোক আছে। ঠিক আছে আপু, তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার চাকরির ব্যবস্থা করে দাও। আমার আর একা একা এভাবে বাসায় বসে থাকতে ভালো লাগে না। সব সময় বাবার কথা মনে পড়ে মনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। চাকরির ভিতর ডুবে থাকলে অন্তত মনটা একটু ভালো রাখার ট্রাই করতে পারব। চাঁদনির কথা শুনে মুচকি হাসল শ্রাবণী। তারপর আরও বেশ কিছুক্ষণ কথা বলে শ্রাবণী উঠে রেডি হয়ে বেরিয়ে গেল, বলল হাসপাতালে যাচ্ছে সে। সারাদিন বাসাতে একা একাই কাটায় চাঁদনি। শ্রাবণী সকালে বের হয়ে যায়, সারাদিন আর বাসায় আসে না। ফিরতে ফিরতে অনেক রাতে বাসায় ফেরে সে। তবে দুই একবার কথা বলে চাঁদনির সাথে ফোনে। চাঁদনিকে নতুন ফোন কিনে দিয়েছে সে। ফোনের মাধ্যমে দুজন দুজনের সাথে কথা বলে এবং খোঁজ খবর নেয়। তবে কেন জানে না চাঁদনি এ বাসায় আসার পর থেকেই ওর সবসময় মনে হয় ওর আশেপাশে কেউ আছে, যাকে ও গভীরভাবে অনুভব করতে পারে, কিন্তু দেখতে পায় না। সারাদিন একা একা বসে থাকলেও নিজেকে কখনোই একা মনে হয় না তার। মনে হয় দুটি চোখ সবসময় ওর দিকেই তাকিয়ে আছে। তবে এই নজরটা কোনো খারাপ নজর নয়, বরং ওকে যেন প্রোটেক্ট করার জন্যই কেউ নজর রাখছে। চাঁদনি জানে না এটা একান্তই ওর মনের ভুল নাকি সত্যিই কেউ ওর ওপর নজর রাখছে। তবে এই অনুভূতিটা কেন জানি ভীষণ ভালো লাগে। নিজেকে কখনো একা মনে হয় না। রাত 8:20। কিচেনে নুডলস তৈরি করার জন্য পেঁয়াজমরিচ কাটছে চাঁদনি। সারাদিন একা একা থাকতে থাকতে বোরিং হয়ে গেছে সে। এখন কেন জানি না খুব নুডলস খেতে ইচ্ছা করছে তার। তাই আর দেরি না করে কিচেনে চলে এসেছে নুডলস রান্না করার জন্য। পেঁয়াজ কাটার সময় অন্যমনস্ক হয়ে নিজের আঙ্গুল কেটে ফেলে চাঁদনি। সাথে সাথে কাটা স্থান থেকে ঝপঝপ করে রক্ত পড়তে থাকে। আঙ্গুল কেটে যাওয়ার যন্ত্রণায় আর এক হাত দিয়ে আঙ্গুলটা চেপে ধরে রাখে সে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ থেকে। এখন কি করবে কিছু বুঝতে পারছে না। বাসায় একমাত্র ও ছাড়া আর কেউ নেই যে একটু সাহায্য করবে। এদিকে আঙ্গুল কেটে তার রক্ত দিয়ে পেঁয়াজগুলো সব মেখে গেছে। কি করবে কিছু বুঝতে না পেরে পেঁয়াজ কাটা বাদ দিয়ে সেখান থেকে সরে এসে ডেটল আর তুলা খুঁজতে লাগল। কিন্তু কোথাও খুঁজে না পাওয়ায় হতাশ হয়ে সোফার ওপর গিয়ে বসে পড়ল। ঠিক তখনই বাসার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ায় যেন আরও বেশি রাগ হতে লাগল নিজের উপর চাঁদনির। নিজেকে নিজে বকা দিয়ে বলতে লাগল, কি দরকার ছিল নুডলস খেতে যাওয়ার। এখন নুডলস খেতে না গেলে হাতটা এভাবে কাটত না। অসম্ভব জ্বালা করছে হাতটাতে। হাতটা না বাঁধলেও চলবে না, কারণ অনেক রক্ত পড়ছে। আবার কারেন্ট যাওয়ার কারণে একদম অন্ধকার রুমটা। এখান থেকে কোথাও যেতে গিয়ে কিছু পড়ে ভেঙে গেলে কেমন হবে। এমনিতেই আপুর ঘাড়ে বসে খাচ্ছি। এসব কথা ভেবে ভেবে সোফাতেই চুপ করে বসে রইল চাঁদনি, কারেন্ট আসার অপেক্ষায়। তখনই ওর হঠাৎ অনুভব হতে লাগল যেন ওর পাশে কেউ আছে। স্পষ্ট বুঝতে পারল সে, যেন ওর পাশে কেউ বসে আছে। চাঁদনির এবার অসম্ভব ভয় হতে লাগল।
সারা শরীরের লোমগুলো ভয়ে দাঁড়িয়ে গেল। পিঠের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। চাঁদনি কাঁপা কাঁপা গলায় বলল, কে কে আছে এখানে? কথা বলুন, কে আপনি? আমি জানি এখানে কেউ আছেন, বলুন কে আপনি? একা একাই এতগুলো কথা বলে থামল চাঁদনি। তারপর অন্ধকারের মাঝে হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজতে লাগল, কিন্তু না কাউকে খুঁজে পেল না সে। হঠাৎ করে ওর মনে হলো ওর হাতের কাটা অংশটা কেউ নিজের হাতে চেপে ধরে পিছন দিকে ঘুরিয়ে ধরেছে, যার কারণে আর কোনো দিকে ঘুরে দাঁড়াতে পারছে না ও। চাঁদনি যখনই ভাবল ও চিৎকার দিবে, সেই মুহূর্তেই দেখল হঠাৎ করেই রুমটা কেমন আলোকিত হয়ে যাচ্ছে। তবে নীল রঙের আলো, যার দরুন রুমের মাঝে ভালোভাবে কিছু দেখা না গেলেও অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। চাঁদনি নিজের হাতটাকে ঘুরিয়ে পিছন দিকে ঘুরে তাকাতেই দেখল হুডিওয়ালা একটি ছেলে ওর কাটা হাতটা ধরে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো গাঢ় নীল রঙের, তবে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। চাঁদনি শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে গেল। ও আশেপাশে চোখ মেলে তাকিয়ে দেখল রুমের মাঝে কেউ নেই, ও একাই দাঁড়িয়ে আছে, আর কারেন্টও চলে এসেছে। অবাক হয়ে এদিক সেদিকে খুঁজতে লাগল সেই নীল চোখের হুডিওয়ালা ছেলেটিকে, কিন্তু না, পুরো বাসায় ও ছাড়া আর কেউ নেই। তাহলে কে ছিল এতক্ষণ ওর সামনে, যে ওর হাত চেপে ধরেছিল এতক্ষণ? হাতের কথা মনে পড়তেই নিজের হাতের দিকে ফিরে তাকালো চাঁদনি। তাকিয়ে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল সে, কেননা ওর হাতে কোনো কাটা নেই, এমনকি এক ফোঁটা রক্তের চিহ্নমাত্র নেই। এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো হাতটা ক্ষতবিক্ষত ছিল কেটে গিয়ে, তাহলে এখন সেটা কোথায় গেল? এসব নিয়ে যখন আকাশ পাতাল ভাবছিল চাঁদনি, তখনই ওর বাসার কলিং বেলটা বেজে উঠল। ও আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। দেখল শ্রাবণী দাঁড়িয়ে আছে মুচকি হাসি মুখে নিয়ে। ওর হাত ধরে রুমে ডেকে নিয়ে এসে দরজা লাগিয়ে চাঁদনি উত্তেজিত গলায় বলল, আপু, আপু, আমার সাথে এখন কিছু একটা হয়েছে। আমি বুঝতে পারছি না এটা কি হলো, কি করে হলো। এটা কি আমার মনের ভুল নাকি সত্যি ছিল? নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি। এটা তো সত্যিই ছিল, এটা কোনো মনের ভুল নয়। আর আমি ঘুমিয়েও ছিলাম না যে আমি কোনো স্বপ্ন দেখেছি। চাঁদনি, চাঁদনি, শান্ত হও, আমার কথা শোনো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কুল ডাউন চাঁদনি, কুল ডাউন। একটু শান্ত হয়ে তারপরে সবকিছু খুলে বল, আমি শুনছি। এভাবে অস্থির হইও না। চাঁদনির দুই গালে হাত রেখে কথাগুলো বলল শ্রাবণী। ওর কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করল চাঁদনি। তারপর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল ওকে। সবকিছু শুনে শ্রাবণী মুচকি একটা হাসি দিয়ে বলল, তুমি হয়তো ঘুমিয়েছিলে, তাই কোনো স্বপ্ন দেখেছ। তাছাড়া এটা কি করে সম্ভব বলতো? তুমি তো বাসায় একদমই একা ছিলে, আর তাছাড়া দরজা জানালা সব ভেতর থেকে লাগানো। তাহলে বাসার মধ্যে কেউ আসবে কিভাবে? একমাত্র আমি আসতে পারি, কারণ আমার কাছে দরজার ডুপ্লিকেট চাবি আছে। কিন্তু আমিও তো আসিনি। হয়তো তুমি কোনো কিছু ভুল দেখেছ, তোমার কল্পনা ছিল এটা। না আপু, এটা আমার কল্পনা হতেই পারে না। আমি যা দেখেছি বাস্তবে সত্যি দেখেছি। তুমি আমার কথা বিশ্বাস না করলে আমার সাথে আসো, আমি এখনই তোমাকে প্রমাণ দেখাচ্ছি। তোমায় কিচেনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, সেখানে আমার হাত কেটে রক্ত লেগে থাকা পেঁয়াজ কাটা আছে। চলো, এখনই দেখাচ্ছি তোমায়। কথাটি বলে শ্রাবণীর হাত ধরে নিয়ে কিচেনে গেল চাঁদনি। কিন্তু সেখানে গিয়ে দেখল কোনো পেঁয়াজ কাটা নেই। কিচেন একদম আগের মতোই রয়েছে, কোথাও কোনো পেঁয়াজ কাটা বা রক্তের ছিটে ফোঁটাও নেই। এটা দেখে যেন আরও বেশি অবাক হয়ে গেল চাঁদনি। এবার বুঝতে পারছে না কোনটা বিশ্বাস করবে সে, যেটা নিজের সাথে ঘটে গেল সেটা, নাকি যেটা এখন চোখের সামনে দেখছে সেটা। সবকিছুই যেন মাথার মধ্যে গুলিয়ে যেতে লাগল ওর।
ওকে এত উত্তেজিত হয়ে ভাবতে দেখে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে শ্রাবণী বলল, চাঁদনি, নিজেকে সংযত করো। এত হাইপার হওয়া তোমার জন্য ভালো নয়। তুমি কেবলই সুস্থ হয়েছ, তাই এতটা ভেবো না। তবে একটা কথা মনে রেখ, তোমার সাথে যেটা হয় সেটা অবশ্যই তোমার ভালোর জন্য হয়। তাই এত কিছু ভেবে নিজের শরীরটা খারাপ করবে না। এখন চলো একটু বিশ্রাম নেবে, তাহলে নিজেকে একটু বেটার লাগবে। শ্রাবণীর কথার কোনো উত্তর দিল না চাঁদনি। ওর কথা মতো ওর সাথে গিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর ভাবতে লাগল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না সবকিছু সে। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রয়োজনীয় সব কাজ শেষ করে শপিং মলে যাওয়ার জন্য রেডি হচ্ছে চাঁদনি আর শ্রাবণী। গতকালকে শ্রাবণী ওর জন্যে একটি ভালো চাকরি কনফার্ম করে এসেছে, যেখানে আগামী কাল থেকেই জয়েন হতে হবে ওর। তাই আজকে কিছু ড্রেস কেনার জন্য শ্রাবণীর সাথে শপিং মলে যাচ্ছে সে। সিলেট থেকে এখানে আসার পর শ্রাবণীর দেওয়া কিছু ড্রেস পরেই কাটিয়েছে সে। তবে নতুন নতুন চাকরিতে জয়েন করতে হলে তাকে ভালো কাপড় চোপড় পরতে হবে। তাই শপিংয়ে যাওয়ার জন্যে রেডি হচ্ছে দুজন একসাথে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে একটি সিএনজিতে চড়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঢাকার সবচাইতে বড় শপিং মলের সামনে গিয়ে নামল তারা। এর আগে চাঁদনি কখনো বাইরের জগৎ সেভাবে দেখেনি। সবসময় ঘরের মধ্যে থেকে বড় হয়েছে সে। ওর বাবা ওকে কখনোই বাসা থেকে বের হতে দেয়নি, সব সময় রুমের মাঝে রেখে বড় করেছে। এমনকি পড়াশোনাও বাসাতেই করিয়েছে। তাই বাইরের জগৎটাকে এত কাছ থেকে দেখে মনের ভেতর কেমন একটা ভয় ভয় সৃষ্টি হয়েছে তার। কিন্তু সেটা বাইরে প্রকাশ পাচ্ছে না। সে মনের ভয় মনে লুকিয়ে রেখে শ্রাবণীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপু, এটা কোনো জায়গা? আর এই এত বড় বাড়ির এখানে কে থাকে? ওর কথা শুনে মুচকি হাসল শ্রাবণী। তারপর ওকে এক হাতে জড়িয়ে ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলল, আরে পাগলি, এটা কোনো বাড়ি নয়, এটা একটা শপিং মল, যেখানে প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তোমার কাপড় চোপড় কিনতেই আমরা এখানে এসেছি। ভেতরে চলো, তাহলেই সব বুঝতে পারবে। শ্রাবণীর কথায় কোনো উত্তর দিল না চাঁদনি। ওর সাথে ভিতরে গিয়ে চোখ বুলিয়ে চারপাশে দেখতে লাগল। কেমন যেন সবকিছু ভীষণ অচেনা লাগছে তার কাছে। এর আগে কখনো বাইরের জগৎটা এত কাছ থেকে দেখা হয়নি বলে সবকিছুই কেমন নতুন নতুন আর বড় মনে হচ্ছে। নিজেকে কেমন সকলের মাঝে অচেনা লাগছে তার। সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল, এত এত মানুষের ভিড় যেন কল্পনা করতে পারছে না সে। সে নিজের বাবার সাথে বড় হয়েছে একটা বাসার মধ্যে, তাই সে বুঝতেই পারছে না যে পৃথিবীতে এত মানুষ আছে। সব কিছু যেন তার ধারণার বাইরে ছিল। এভাবে চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ কয়েকটা লম্বা লম্বা মানুষের দিকে চোখ আটকে গেল চাঁদনির, যার মাঝে দুটি লোক হুডিওয়ালা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দুটি মহিলা শাড়ি পরে। তাদের দেখে বেশ ঘাবড়ে গেল চাঁদনি। ওর মনে পড়ে গেল সেই কালো রাতের ওই হুডিওয়ালা জ্যাকেট পরা দুই ভ্যাম্পায়ারের কথা। ভয় সারা শরীর যেন কেঁপে উঠল তার। সে দ্রুত শ্রাবণীর কাছে গিয়ে ওকে এক হাতে জাপটে ধরে কাঁদো কাঁদো গলায় নিচের দিকে তাকিয়ে বলে উঠল, আপু, আমাকে বাঁচাও। আপু, ওই লোক দুজন আমাকে মেরে ফেলবে। ওই দেখো, ওই কালো হুডিওয়ালা জ্যাকেট পরা লোক দুটো দাঁড়িয়ে আছে, ওরা আমাকে মেরে ফেলবে। আমি বলেছিলাম না, আমাকে দুটি লোক আক্রমণ করেছিল, যারা আমার বাবাকেও মেরে ফেলেছে। দেখো, তারা এখানে দাঁড়িয়ে আছে আমাকে মেরে ফেলার জন্য। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কথাগুলো বলে কান্না করতে লাগল চাঁদনি। ওর এমন আচরণে আশেপাশের অনেকেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কেউ কেউ হাসাহাসিও শুরু করেছে। সকলের কাছে মনে হচ্ছে ও যেন একটা এলিয়েন। সকলের এমন আচরণে আরও বেশি ঘাবড়ে যাচ্ছে চাঁদনি।
ওকে এমন ভয় পেতে দেখে শ্রাবণী যত দ্রুত সম্ভব সেখান থেকে ওকে টান দিয়ে নিয়ে একটি নিরিবিলি জায়গায় চলে গেল। সেখানে লোকজন থাকলেও বেশ দূরত্বে আছে তারা। ওদের আশেপাশে তেমন কেউই নেই। সেখানে নিয়ে গিয়ে চাঁদনির মুখটা নিজের দিকে তুলে বলতে শুরু করল, দেখো চাঁদনি, তুমি এখন বাইরের জগতে আছো। ছোটবেলা থেকে ঘরের মধ্যে বড় হয়েছ বলে তোমার জীবনে অনেক কিছুই অচেনা অজানা। তাই তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ। এখন তোমাকে চাকরি করতে হলে বাইরের জগৎ সম্পর্কে সবকিছু জানতে হবে, বুঝতে হবে। প্রতিটি পদে পদে এভাবে ভয় পেলে চলবে না। সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। ভয়কে জয় করে বাঁচতে শিখতে হবে। এতটুকু বলে থামল শ্রাবণী। ওকে থামতে দেখে চাঁদনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বুঝেছি আপু, কিন্তু ওই লোক দুটো তারাই যারা আমাকে সেদিন রাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। এখানেও হয়তো আমার পিছে পিছে চলে এসেছে আমাকে মেরে ফেলার জন্য। চলো না আমরা এখান থেকে চলে যাই। কিনতে হবে না আমার কাপড় চোপড়। ওর কথার কোনো উত্তর না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে এসে লোক দুটোর সামনে নিয়ে গেল শ্রাবণী। তারপর তাদের হাতের উপর চাঁদনির হাত রেখে বলল, এই দেখো, এটা কোনো মানুষ নয়, এটা একটা পুতুল। তুমি হয়তো পড়ে থাকবে যে শপিং মলগুলোতে এভাবে প্লাস্টিকের পুতুল সাজিয়ে রাখা হয়, যাদেরকে অবিকল মানুষের মতো দেখতে লাগে। তাদের গায়ে নতুন নতুন পোশাক পরিয়ে মানুষের মতো দাঁড় করিয়ে রাখা হয়। এরা হলো সেরকম পুতুল। আর এই মেয়ে দুটোও তেমন পুতুল। বুঝেছ এবার? এদের দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। নিজেকে সামলাও চাঁদনি। নিজেকে তৈরি করো ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে তোমার সামনে এমন হাজারো ঘটনা ঘটবে, যেগুলো তোমার কল্পনাতেও নেই। তাই নিজেকে ভয়মুক্ত করে তৈরি করতে শেখো ভবিষ্যতের জন্যে। ওর কথার কোনো উত্তর না দিয়ে পুতুল দুটোকে বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল চাঁদনি। তারপর তাদের স্পর্শ করে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখে ও বুঝতে পারল সত্যিই এগুলো কোনো মানুষ বা অন্য কিছু নয়, এগুলো শুধুই একটি প্লাস্টিকের পুতুল, যেটাকে অবিকল মানুষের মতোই দেখতে। এদের দেখে ভয় পেয়ে গিয়েছিল সে। এবার নিজেকে নিজের কাছে ভীষণ জোকার জোকার লাগতে লাগল চাঁদনির। নিজেকে সামলে নিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আসলে এর আগে কখনো এমন কোনো জায়গায় আসেনি তো, তাই বুঝতে পারিনি এটা পুতুল। আমার জন্য তোমাকে অনেক সাফার করতে হলো, প্লিজ তুমি রাগ করো না। আই এম রিয়েলি সরি আপু। ওর কথার উত্তরে শ্রাবণী কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে দিয়ে ওর হাত ধরে নিয়ে একটি কাপড়ের দোকানে ঢুকল। সেখানে বেশ কয়েকটা সুন্দর থ্রি পিস আর দুটো গাউন কিনল চাঁদনির জন্য। তারপর জুতার দোকান থেকে কয়েক জোড়া জুতা, আরও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বাসার দিকে রওনা হল। শপিং মল থেকে বের হয়ে গাড়ির জন্য রাস্তার সামনে দাঁড়াতেই হঠাৎ শ্রাবণীর মনে পড়ে গেল যে ওরা একটি শপিং ব্যাগ কাপড়ের দোকানে ভুলে ফেলে রেখে চলে এসেছে। তাই শ্রাবণী ওকে লক্ষ্য করে বলল, চাঁদনি, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভেতর থেকে আসছি। এখান থেকে কোথাও যাবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে কেমন? কিন্তু তুমি এখন কোথায় যাবে আপু? ভুলে তোমার জন্যে কেনা গাউনের শপিং ব্যাগটা দোকানেই ফেলে এসেছি। সেটা নিয়ে আমি এখনই আসছি, তুমি এখানেই দাঁড়াও, কোথাও যাবে না। কথাগুলো বলে চাঁদনিকে রেখে শপিং মলের মধ্যে চলে গেল শ্রাবণী। ওকে চলে যেতে দেখে ভীষণ অসহায় লাগছে চাঁদনির। ও রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে থেকে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগল। রাস্তার অপোজিটে বেশ কয়েকটা ছেলে কেমন বিচ্ছিরিভাবে তাকিয়ে আছে ওর দিকে। ও এর আগে কখনো রাস্তায় এভাবে বের না হওয়ায় নিজেকে ভীষণ অসহায় লাগছে। চারিদিকে এত মানুষ আর গাড়ি ঘোড়া দেখে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছে ওর। সেই সাথে ওই ছেলেগুলোর এমন বিচ্ছিরি চাহনিতে যেন আরও বেশি বিরক্ত লাগছে। হঠাৎ চাঁদনি খেয়াল করল একটি ছোট্ট ছেলে বল নিয়ে খেলতে খেলতে মায়ের সাথে শপিং মল থেকে বাইরে বের হচ্ছে। আর বলটা ছেলেটার হাত থেকে ফসকে রাস্তার মাঝখানে চলে গেছে।
ছেলেটার মা তখন মোবাইলে কথা বলতে ব্যস্ত। ছেলেটা তখন সেই বলটা ধরার জন্য দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেছে। এদিকে চারপাশ থেকে কত শত গাড়ি এগিয়ে আসছে ছেলেটির দিকে। চাঁদনি কোনো কিছু না ভেবেই ছেলেটিকে বাঁচানোর জন্য দ্রুত ছেলেটার কাছে এগিয়ে গেল। রাস্তার আশেপাশে সকল মানুষ তখন ওদের দিকেই তাকিয়ে থেকে চেঁচামেচি শুরু করেছে। চাঁদনি ছেলেটিকে গিয়ে ধরার সাথে সাথে পাশ থেকে একটি বিশাল আকারের ট্রাক একদম সোজা এসে মেরে দিল ওদের। আশেপাশের সবাই চিৎকার দিয়ে উঠল, কিন্তু একটু পর সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেননা সবার চোখের সামনে যেন একটা ম্যাজিক ঘটে গেছে, যে ম্যাজিকটা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। কেউই কোনো কিছু বুঝতে পারছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে চাঁদনির দিকে। কারণ ট্রাকটা ওদের মেরে দিয়েছিল ঠিকই, তবে ওদের দুজনের কারো কিচ্ছু হয়নি, বরং ওরা রাস্তার পাশে ফুটপাতে এসে দাঁড়িয়ে গেছে। এত দ্রুত রাস্তার পাশে কিভাবে আসলো কিছুই যেন মাথায় ঢুকছে না কারো। এমনকি চাঁদনি নিজেও জানে না এই মুহূর্তে ওর সাথে কি ঘটল। তবে ওর যতটুকু খেয়াল হচ্ছে, ওর মনে হয়েছে কেউ একজন খুব দ্রুত কোথাও থেকে ছুটে এসে নিজের বুক দিয়ে আগলে নিয়ে ওদের দুজনকে বাঁচিয়ে রাস্তার পাশে রেখে গেছে। কিন্তু এত দ্রুত কারো আসা কি আদৌ সম্ভব? চলবে।